এই যে HMPV এই ভাইরাসটা সম্পর্কে একটু যদি আমাদের বলেন, কারণ ইতিমধ্যেই একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রথমেই বলবো আতঙ্কের কিছু নেই, আমরা যেরকম আছি ঠিক সেইভাবেই থাকব। আর এই ভাইরাসটা হচ্ছে অতি সাধারণ একটা ভাইরাস, নিউমোভিরিডি ফ্যামিলির। এটাকে বলে হচ্ছে হিউম্যান মেটা নিউমো ভাইরাস। এটা আরএনএ ভাইরাস। এটা সাধারণত জলকণার মারফতে একজনের থেকে আরেকজনের ছড়ায় এবং খুব মৃদু উপসর্গ নিয়ে থাকে এবং 7 দিনের মধ্যে এই ভাইরাস থেকে মানুষ সেরে ওঠে। কিন্তু কিছু বয়স আছে যেখানে আমাদের একটু আলাদা সতর্কতা দিতে হয় বা প্রয়োজন হয়। সেটা হচ্ছে যাদের 5 বছরের নিচে বয়স আর 65 বছরের বয়স যাদের ওপর, কারণ এদের প্রতিরোধ করার যে ক্ষমতা সেটা সীমিত। সেই কারণে তখন ভাইরাসটা জটিল থেকে জটিলতর হতে পারে এবং ব্রঙ্কাইটিস অর্থাৎ অ্যাকিউট ব্রঙ্কাইটিস সেটা কিন্তু করতে পারে, তখন একটা জটিলতার সৃষ্টি হতে পারে। না হলে এই ভাইরাস সারা বিশ্বব্যাপী ভাইরাস ভারতবর্ষেও ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু এই ভাইরাস নিয়ে আমরা আলাদাভাবে চিন্তিত কেন? সেটা হচ্ছে উৎসটা হচ্ছে চীন, একটা রহস্যময় দেশ যেখানে অসমর্থিত খবর বেশি, সরকারি খবর কম। সেই কারণেই আমরা কোভিডটা দেখেছি, করোনা ভাইরাস খুব সামান্য একটা ভাইরাস, সাধারণ ভাইরাস। সেটা যখন কোভিড-19 পরিণত হলো, সেটা কিন্তু যন্ত্রণা শুধু দিল না, একটা বিভীষিকাময় আবহাওয়া তৈরি করেছিল। সেই জন্যই আমাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে। আমি এই আশঙ্কাটাকে সরিয়ে নিতে বলছি দর্শকদের এবং সাধারণ মানুষ, তাদেরকেও বলছি ভয় পাবেন না, কিছু গাইডলাইন্স মেনে চলুন, দেখবেন আপনি এই ভয় থেকে মুক্ত হবেন, শরীরে রোগ থেকেও মুক্ত হবেন। ঠিক ডক্টর বিশ্বাস, এই জায়গাটা একটু আসতে চাইবো যে যদি ভাইরাসটা মিউটেশন হয়ে যায় বা যদি মিউটেট হয়ে যায়, কোভিড-19 আমরা দেখেছি পরপর দুটো ধাপ আমরা দেখেছি, প্রথমে 2020 দেখেছি, তারপর 2021 দেখেছি। মিউটেশন হয়ে গিয়েছিল ভাইরাসটার এবং যার ফলে সেটা অত্যন্ত মারাত্মক হয়ে গিয়েছিল। এক্ষেত্রে কি তেমন কোনো সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে? ভাইরাস নিজের থেকে মিউটেট করে, কারণ ভাইরাসকেও বাঁচতে হয়, স্ট্রাগল ফর সার্ভাইভাল। সেই কারণে ভাইরাসকেও বিভিন্ন সময় তাদের প্রোটিন যে পরিকাঠামোটা আটে, প্রোটিন স্ট্রাকচারটার মধ্যে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। সেই অ্যামাইনো অ্যাসিডসগুলো পরিবর্তন করে তাকে আবহাওয়ার মধ্যে বেঁচে থাকতে হয়। ভাইরাস কোনো মিডিয়াম ছাড়া বাঁচে না। হাওয়ায় বাতাসে সেভাবে ভাইরাস থাকে না, একটা মিডিয়াম লাগে যেখানে ভাইরাস বাঁচতে পারে আর বংশবৃদ্ধি করতে হয়। এইবার যে বিষয়টা আপনি বললেন, মিউটেশন দুভাবে হয়, নিজের থেকে হয়, আর দ্বিতীয়ত হচ্ছে গেইন অফ ফাংশন বলে একটা কথা আছে মেডিকেল পরিভাষায়। অর্থাৎ একজন গবেষক, একজন বিজ্ঞানী যদি একটা সাধারণ ভাইরাসকে বিষাক্ত করতে চান, তার অ্যামাইনো অ্যাসিড যে পরিকাঠামোটা আছে সেটা পরিবর্তন করলে বিষাক্ত হতে পারে, যেটা ল্যাবে হয়, কেমিক্যাল ওয়ারফেয়ারে লাগে, বা ধরুন কোভিড-19 যেভাবে তৈরি হয়েছিল অনেকটা সেইভাবে। সুতরাং মিউটেশন হতে পারে, মিউটেশনটা আপনি আটকাতে পারবেন না, তখন মিউটেশন হলে বোঝা যাবে। কিন্তু সাধারণত মিউটেশন হয় ভাইরাসের, সেটা খুব সাংঘাতিক রূপ নেয় না। অনির্বাণ, তোমার প্রশ্ন। একেবারে এই মুহূর্তে ডক্টর বিশ্বাস, মূলত মিউটেশনের ব্যাপারটা তো রয়েছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই প্রশ্ন করছে যে যারা বাচ্চারা রয়েছে, যেমনটা আমরা কোভিডের সময় প্রিকশনস বা বিভিন্ন মেজার্স নিয়েছিলাম, সে জায়গায় দাঁড়িয়ে মূলত এখন বাচ্চাদের ক্ষেত্রে কোনটা করণীয়, কি করণীয় রয়েছে মা বাবাদের? দেখুন, একটা কথা, বাচ্চাদের 5 বছরের নিচে আপনি মাস্ক দিতে পারবেন না। সেখানে একটা বিষয় হচ্ছে সর্দি কাশি হলে অভিভাবকদের দায়িত্ব প্রথমে চিকিৎসাটা করানো, চিকিৎসকের সাথে পরামর্শ করা, তাকে আইসোলেট করা, একটু বেশি করে জল খাওয়ানো, কারণ নির্দিষ্ট তো চিকিৎসা নেই, আর পরীক্ষাটা করাতে হবে। মুশকিলটা হচ্ছে রেসপিরেটরি প্যানেলের যে পরীক্ষাটা হয়, যদি আপনি বাংলায় দেখেন, সেটা প্রায় 9 থেকে 10 হাজার টাকা খরচ।
সেই জন্য চিকিৎসকরা সচরাচর এই পরীক্ষা দেয় না, কারণ এত খরচ করে যদি কোনো নির্দিষ্ট চিকিৎসা না থাকে, খালি জেনে তো আমার লাভ নেই, আর 7 দিনে যদি সেরে ওঠে। সেই কারণে এই বাস্তব মানে বাস্তব চিন্তাধারায় চিকিৎসকরা কাজটা করে। এবার 2 নম্বর হচ্ছে, ভারতবর্ষে যখন হয়েছে, কারণ পরীক্ষাটা হয়েছে, পরীক্ষা করা যায়, যদি সরকার একটু এগিয়ে আসেন, সরকার একটু খরচটা কমিয়ে দিয়ে নিখরচায় বা স্বল্প মূল্যে করেন, তাহলে সবাই আগ্রহ দেখাবেন এই পরীক্ষাটা করাতে, চিকিৎসকরাও নির্দ্বিধায় এই পরীক্ষাটা লিখতে পারবেন। তা না হলে 10,000 টাকার খরচ, সে একটা ভাইরাস লিখছি যার কোনো চিকিৎসা নেই, যেটা যদি সাধারণ ভাইরাস হয়, তাহলে আমার মনে হয় না এই 10,000 টাকা খরচটা কোনো মানে হয়। একেবারে। আমরা অনির্বাণ কোভিডের সময়, ডক্টর বিশ্বাস আপনারও নিশ্চয়ই মনে থাকবে যে কোভিড যখন ছড়িয়েছিল চীন থেকে, ইউহান প্রদেশ থেকে, সেটা দেখা গিয়েছিল ডিসেম্বরের শেষ থেকে সেটা ছড়িয়েছিল, এবং তারপর জানুয়ারিতে এসে একটু বেশি, তারপরে ফেব্রুয়ারি মার্চে প্রকট আকার নিয়েছিল। এবারও ঠিক সেই একই সময় ডিসেম্বরের এন্ড থেকে শুরু হলো, জানুয়ারিতে কয়েকজন, তারপরে কি এটা আরো বাড়বে? এই সময়টাতেই কেন হয়? না, শীতকালীন সময়টা এক একটা ভাইরাসের কিছু চরিত্র থাকে। শীতকালীন সময় এই ভাইরাসটা দেখা যায়, কারণ শীতকালীন সময় অনেক সময় সর্দি কাশি এমনিতেই হয়। একটা সর্দি কাশি বা একটা জ্বর মানেই ভাইরাস নয়। শরীরের মধ্যে প্রতিরোধ করার ক্ষমতা যদি একটু বেশি থাকে, অনেক সময় অ্যালার্জির থেকে হয়। এবার যদি অ্যালার্জির থেকে হলো, তখন গলা, নাক, কান, এখানে একটা প্রদাহ, অর্থাৎ ইনফ্ল্যামেটরি রেসপন্স শরীরে তৈরি হয়। এইবার এই ইনফ্ল্যামেটরি রেসপন্স যে জায়গাগুলোতে হচ্ছে, প্রদাহটা যেখানে হচ্ছে, সেখানে ভাইরাসকে আকৃষ্ট করে। ভাইরাস আকাশে বাতাসে আসে, কিন্তু কোনো একটা মিডিয়ামে আছে। সেই মিডিয়ামের মারফত ভাইরাস শরীরে প্রবেশ করলো। আমি কাশলাম, আমি হাঁচলাম, পাশে কেউ আছে, 6 ফিট দূরত্বের মধ্যে যদি তারা চলে আসে, সেখানে কিন্তু এই জলকণা প্রবেশ করলো ভাইরাসটাকে সঙ্গে করে নিয়ে। এবার ভাইরাসটা ওই প্রদাহের জায়গায় গিয়ে সেখানে বংশবৃদ্ধি করলো, তখন শরীরে কিন্তু ভাইরাল ফিভার নতুনভাবে এলো, বা ভাইরাল ফিভারের সৃষ্টি হলো। একেবারে। ডক্টর বিশ্বাস, আপনি আমাদের সঙ্গে থাকুন। এর পাশাপাশি যেদিকে আমরা এবার নজর দেব একটু অনির্বাণ, সেটা হচ্ছে মানুষের মধ্যে না একটা নতুন ভাইরাসের নাম আসলেই সেই দুঃসহ স্মৃতিগুলো আবার যেন ফিরে ফিরে আসে। একেবারে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন সময়কার কথা বলছি, মানে লকডাউনের কথা, এবং করোনা যখন ভাইরাস এসেছিল সেই সময়ের কথা। মূলত আজ যেটা হলো যে প্রথম কিন্তু ব্যাঙ্গালোরে 2টো কেস ধরা পড়লো এই মুহূর্তে এই একদমই। এবার আসুন ভাইরাসের সেই দিকে নজর দিই যে আবারও কি আমরা লকডাউনের পথে হাঁটতে চলেছি।